চীন সফর শেষ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর এবং মালয়েশিয়া সফরও আসলে তিনি করেছেন। কিন্তু চীনের ক্ষেত্রে আসলে আমরা যেটা জানি যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এক ধরনের আলোচনা হয়েছে এবং চীনও আগ্রহী এখানে অর্থায়ন করবার জন্য। কিন্তু যেটি আজকে চীনের রাষ্ট্রদূত বলেছেন, অবশ্যই ইঙ্গিতটা আমরা সবাই কম বেশি একটু বুঝতেই পেরেছি যে ভারতের একটি বিষয় এখানে আছে, যার জন্য সরাসরি আসলে চীন বাংলাদেশের পক্ষে বলেছে যদি কোনো কেউ হস্তক্ষেপ করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় তাহলে সেখানে চীন বিষয়টি মানবে না। আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, চীনের রাষ্ট্রদূত এটা বলেছেন। এটা তো আমরা জানি যে চীন সফরে প্রধানমন্ত্রী আলোচনা হয়েছে, চীন তিস্তা মহাপরিকল্পনায় চীন সহযোগিতা করবে। তারপর হচ্ছে প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে তিস্তা যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে সংসদের শেষ দিন। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়টাতে সিরিয়াস এবং চীনই করবে। আগে অতীতে চীন ভারত এটা নিয়ে একটা আগের সরকারের সময়, মানে আওয়ামী লীগ সরকারের সময় এটা নিয়ে একটা সংকট ছিল বা চীনের ভারতের দিকেই ঝোঁকা ছিল বা ভারতের আপত্তি এবং অনেকগুলো ইন্টারেস্টের জায়গা আছে, ভারতের অনেক ইন্টারেস্টের জায়গা আছে, আপনি জানেন। তো এখন যেটা হচ্ছে আমরা সরাসরি শিফটিং হয়ে গেছে, এটা চীন করবে। এখন আজকে যেটা হলো যে চীনের রাষ্ট্রদূত যখন এই নিয়ে কথা বলছিলেন তো নানা রকম প্রশ্ন আসলে তাকে করা হচ্ছে, সংবাদ সম্মেলনে নানা রকম প্রশ্ন করা হচ্ছে এবং উনি এই বিষয়টাতে উনি বলেছেন চীন আমাদের কাছে যেটা সিগনিফিকেন্ট যে চীন অন্য কোনো দেশে হস্তক্ষেপ মানবে না। দেখেন, এটা আসলে প্রথম হচ্ছে কেউ মানতে চায় না, কোনো দেশই চায় না। মানে পৃথিবীতে জাতি, দেশ, রাষ্ট্র তো তৈরি হয়েছে যে সেই দেশটা স্বাধীনভাবে চলবে বা পৃথিবীতে স্বাধীনতার লড়াই, জাতিগত লড়াই সেটা তো চলেছে এবং আমরাও সেই লড়াই লড়েছি। চীন এই বিষয়টাতে ইন্টারেস্টিং, কারণ চীন এটা নিয়ে সবচেয়ে বেশি রকম আসলে দ্বন্দ্বে, পৃথিবীতে যে কটা দেশে এই নিয়ে দ্বন্দ্বে আছে, যেমন চীনের আপনি দেখেন ইস্যু আছে, চীনের তিব্বত ইস্যু, চীনের তাইওয়ান ইস্যু, সেই ইস্যু আছে। ফলে এবং সেটা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের খুবই প্রকাশ্যে অনেকগুলো জায়গা নিয়ে হয়, তিব্বত নিয়ে ভারতের সঙ্গে তাদের দ্বন্দ্ব হয়, হংকংয়ের একটা ইস্যু আছে। তো সব কিছু মিলিয়ে চীন অন্য দেশের সঙ্গে যে ভূখণ্ড নিয়ে চীনের যে লড়াই বা চীনের যে সেন্সিটিভিটি, এটা অন্য যে কারণের চেয়ে বেশি। যদিও এখন তারা বৈশ্বিক শক্তি, বিশেষ করে অর্থনৈতিক শক্তি হওয়ার কারণে আসলে তাদেরকে কেউ হয়তো সেভাবে ঘাটায় না, কিন্তু এই ডিপ্লোম্যাটিক লড়াই কিন্তু চীনের লড়তে হচ্ছে। তাদের পক্ষ বিপক্ষ দুটোই আছে, তাদের দেশের মানুষ, ওই দেশের মানুষ। এটা নিয়ে মানে বেশ বড় একটা খুব ইন্টারেস্টিং একটা কমপ্লেক্স আসলে, যে সমস্ত দেশ তারা নিজেদের বলে দাবি করে সেই দেশের জনগণের আবার একটা মতামত আছে। ফলে একটা বৈশ্বিক মতামত তৈরি হয় ডিপ্লোম্যাটিকলি, যারা চীনের বিরুদ্ধে, চীন আবার সেটার প্রতিবাদ করে, এরকম। এখন পার্টিকুলারলি যদি বাংলাদেশের জায়গায় আসি তো খুব ন্যাচারালি যে বাংলাদেশ, আমরা 15 বছর যে আওয়ামী লীগ সরকারের সময় খুব স্পষ্টভাবে ভারতের দিকে ঝোঁকা ছিল, তার পররাষ্ট্রনীতি, তার সব কিছুই, বাণিজ্য সব কিছুই। সেই সময় চীনও ছিল, চীন যে ছিল না তা না। চীন আবার এটা খুব চমৎকারভাবে পারে, যেহেতু তাদের আসলে দুটো উইং আছে, একটা তো পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক উইং, পাশাপাশি তাদের যে ফিনান্সিয়াল মাইট সেটার যে উইং, সেটা দিয়ে আপনি জানেন যে পৃথিবীর বহু দেশেই কিন্তু চীন, তারা আসলে আমাদের মতো দেশে তারা যে পলিটিক্যালি খুব পাওয়ার গেইন করার চেষ্টা করে তা না, কিন্তু তারা বিজনেস চায়, তাদের কাজ করার সুযোগ চায়, তারা ঋণ দেয় এবং সেই ঋণ হচ্ছে সেটাও তাদের জন্য একটা ফিনান্সিয়াল প্রজেক্ট। এবং আমাদের মতো দেশ প্লাস আফ্রিকার অনেকগুলো দেশে কিন্তু অর্থনীতি চীনের অর্থায়নে তৈরি, সেটা নিয়ে পরে আবার পলিটিক্যাল প্রবলেম হয়, ইত্যাদি ইত্যাদি হয়। তো আমরা যদি পার্টিকুলারলি আজকের জায়গায় চলে আসি, তাহলে রাষ্ট্রদূত কয়েকটা কথা খুব স্পষ্টভাবে বলেছেন। তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তখন তিনি এই কথাটা বলেছেন এবং এখানে তিনি, আমি যে প্রসঙ্গটা বললাম ওটা উল্লেখ করেছেন যে চীন, আমরা এটা ভালোভাবে বুঝি। তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে তিস্তা নিয়ে কেউ একজন প্রশ্ন করেছিলেন, একটা প্রশ্ন হয়েছিল যে ভারত যদি পানি, উজানের পানি আটকে রাখে তাহলে কী হবে, প্রকল্পটাই হবে। তো ওই ক্ষেত্রেই উনি বলেছেন। তার মানে বোঝা যাচ্ছে চীন শুধু আমাদের যে আর্থিকভাবে সহযোগিতা করবে তা না, এর যদি পলিটিক্যাল কোনো মানে কমপ্লিকেশন তৈরি হয় সেটাও সামাল দেওয়ার ক্ষেত্রে আসলে তারা বাংলাদেশের পাশে থাকবে এবং সেটা তো আমাদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হয়েছে। কিন্তু এটা খুব স্পষ্ট করে তার বলাটা আসলে আমাদের জন্য একটা মেসেজ এবং আমি মনে করি এটা আমাদের গভর্নমেন্টের জন্য এই ওয়েতে ডিপ্লোম্যাটিক জায়গা থেকে একটা স্টেপ, যে আমরা আসলে চীনের এই সহযোগিতা এবং সহযোগিতা আসলে সুনির্দিষ্ট জায়গাটা আমরা অর্জন করতে পেরেছি। কারণ চীন নানান সময় বললেও কিন্তু অনেক কূটনৈতিকভাবে বলে, আজকে উনি স্পষ্ট করেই কথাটা বলেছেন। ফলে আমার কাছে মনে হয় যে এর একটা ইমপ্লিকেশন আছে। আমরা মনে করতে পারি যে এটা ডিপ্লোম্যাটিক অঙ্গনে আমাদের চীন সফরটা যে সমস্ত জিনিস আমরা চেয়েছিলাম সেটার অনেকটাই পেয়েছি। অবশ্যই। ফরিদুল হক, আপনার কাছে যদি আসি, সেটি হচ্ছে যে আজকে চীনের রাষ্ট্রদূত যেভাবে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন সরাসরি যে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে যদি বাইরের কেউ হস্তক্ষেপ করার চেষ্টা করে সেটি আসলে চীন মানবে না, অর্থাৎ চীন বাংলাদেশের এই জায়গায় পাশে থাকছে, এটা পরিষ্কার। এবং আমাদের একজন অতিথিও কিন্তু সেই জায়গাটাই বারবার বললেন যে বিভিন্ন কারণেই চীন তাদের অবস্থানটি পরিষ্কার করেছে, তাদের রাজনৈতিক হোক আর অর্থনৈতিক জায়গাটি হোক না কেন। সেই জায়গায় আমরা অবশ্যই আমাদের যে বর্তমান পররাষ্ট্রনীতি সবার আগে বাংলাদেশ, সেই অবস্থানে থেকে
পার্শ্ববর্তী যেসব দেশগুলো এই সম্পর্কগুলোকে ভালো চোখে দেখছে না বা নানাভাবে এক ধরনের নেতিবাচক গণমাধ্যমের মাধ্যমে প্রচার করার চেষ্টা করছে, সেইটাই মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশের কূটনীতি কি হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? জি, ধন্যবাদ। সম্মানিত সহ-আলোচক যারা আছেন, দর্শক যারা শুনছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, মানে সবার আগে বাংলাদেশ এবং কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব। এই যে নীতি, এটা তো মানে বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটা ভিত্তি। কিন্তু এই জায়গায় একটু নোট দিয়ে মানে করতে হয়। মানে যে কারণে আমরা ওইখান থেকে সবার আগে বাংলাদেশে আসলাম। সেটা হচ্ছে যে সবার সাথে বন্ধুত্ব করতে গিয়ে দেখা গেছে যে শুধুমাত্র একটা দেশের সাথেই বন্ধুত্ব হয়েছে দীর্ঘ ২ দশক ব্যাপী। এবং এরও অনেক আগে থেকে একটা দেশ, মানে ইন্ডিয়া, আমি একদম স্পেসিফিকলি বলছি, ইন্ডিয়া বাংলাদেশের রাজনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি সকল কিছুর উপরে এক ধরনের প্রভাব কিংবা কখনো কখনো নিয়ন্ত্রণও নেওয়ার চেষ্টা করেছে কিংবা নিয়েছে। মানে এদেশীয় তাদের যারা দোসর, তাদের সহযোগিতাতেই এটা করেছে। এবং যে কারণেই ধরেন এখানে বছরের পর বছর সীমান্ত হত্যা হয়েছে, পুশিং হয়েছে, নদীর পানিগুলো ধরেন তারা আটকে দিয়েছে। এখন এখান থেকে বেরিয়ে এসে বাংলাদেশমুখী একটা পররাষ্ট্র নীতি গড়ে তোলার যে চেষ্টা, এই চেষ্টার জন্য সরকার ইতিমধ্যে যতটুকু উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি, আমি এটাকে সাধুবাদ জানাবো। আমি এখনই এটা নিয়ে খুব হার্শ মন্তব্যে যাব না এবং বিরোধী দলের লোক হওয়ার জন্য শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা, আমি এটা এই ইস্যুতে অন্তত করবো না। তবে আমি যেটা মানে আমি যেটা চাইবো, যেটা আমি চাই একজন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কিংবা একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আমার চাওয়া হচ্ছে যে এই যে বাংলাদেশের মানে পররাষ্ট্রনীতি কিংবা বাংলাদেশের জাতীয় ইস্যুগুলো আসলে এত জটিল, যেহেতু একটা দীর্ঘ সময় পার হয়ে গিয়েছে এবং আমরা একটা দীর্ঘ সময় ভারতের দ্বারা মানে নানাভাবে অপ্রেসড ছিলাম। এই জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা নতুন যাত্রার গ্রাউন্ড পেয়েছি। এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে দেশের ভেতরে আমাদের অনেক বাদানুবাদ আছে, অনেক বিরোধিতা আছে, অনেক মতবিভেদ আছে। আমরা কে কিভাবে দেশ চালাবো, কি অর্থনীতি করব, কিরকম রাষ্ট্র হবে, এগুলো নিয়ে আমাদের বিরোধিতা আছে, এটা থাকবে। কিন্তু যে যখন সরকারে থাকেন কিংবা প্রধানত যে প্রধান রাজনৈতিক দলগুলো তারা কিছু ন্যাশনাল ইস্যুতে ঐক্যমতের ভিত্তিতে চলবে। তো সেই জায়গা থেকে যেহেতু আমাদের এইখানকার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এই ব্যাপারটা একটু ডিফারেন্ট, তো সেইখানে আমরা যদি একটা ঐক্যমতের ভিত্তিতে আগাতে পারি, তাহলে পরবর্তীতে যেটা বাংলাদেশকে একটা বেসমেন্ট তৈরি করে দিবে, পরবর্তীতে বাংলাদেশের জন্য এটা একটা মানে কি বলে যে লম্বা সময়ের জন্য আমরা এটার একটা সুফল পাবো। আপনি খেয়াল করে দেখেন, চীন যে কথা বলেছে, এই কথা একদিক থেকে যেমন ভালো যে চীনকে আমরা এর আগে এইভাবে কখনো পলিটিক্যালি কোন রাষ্ট্রের ব্যাপারে মন্তব্য করতে আমরা খুব একটা দেখি। চীনকে আমরা প্রধানত একটা ইকোনমিক শক্তি হিসেবেই আমরা এর আগে অন্তত আন্তর্জাতিক পরিসরে দেখেছি। পলিটিক্যালি আমরা কিন্তু তাদেরকে খুব একটা দেখিনি। কিন্তু চীন, আমরা বোঝা যাচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন গেলেন, প্রধানমন্ত্রীর সাথে যে যৌথ ইশতেহার হয়েছে, এবার তৃতীয়বারের মতো যে ইশতেহার হলো, সেই ইশতেহারের মধ্য দিয়ে কিন্তু একটা পলিটিক্যাল সিগন্যাল এসছে। ওটা একটা পলিটিক্যাল ইশতেহার, ওটা কিন্তু কোনো ইকোনমিক্যাল কিংবা ডেভেলপমেন্টের ইশতেহার না, ওটা একটা পলিটিক্যাল ইশতেহার মেইনলি, প্রধানত যে আমরা একটা অভিন্ন ভবিষ্যৎ, অভিন্ন নীতিতে চলবো, এই ধরনের কথা এখানে বলা আছে। তো এটাতে বোঝা যাচ্ছে যে চীন পলিটিক্যালি এখানে ইন্টারেস্ট দেখাচ্ছে। এখন এখানে অনেকগুলো কিন্তু এটা যেমন চীন দেখাচ্ছে, এটা যেমন ঠিক আছে, পাশাপাশি এটা কিন্তু অনেকগুলো রিপারকেশন আছে। এই রিপারকেশন গুলোকে আমরা কিভাবে মিনিমাইজ করব, রিপারকেশনের সময়গুলোতে কিভাবে আমরা জাতীয় ঐক্যমত ধরে রাখবো এবং আদতেই আমাদেরকে আসলে কি ধরনের পলিসি নিতে হবে, সেই ব্যাপারগুলো বুঝতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই যে সবার সাথে যে বন্ধুত্ব, মানে আপনি কারোর সাথে শত্রুতা না করা, সবার সাথে যে বন্ধুত্ব, এই জায়গাতে ধরেন আরো যারা বৈশ্বিক মানে কি বলে যে বিভিন্ন রকম আমাদের পার্টনার্স আছে, মানে ডেভেলপমেন্ট পার্টনার্স আছে আমাদের, ধরেন যাদের সাথে আমাদের রপ্তানি বাণিজ্য আছে, যেরকম আমদানি বাণিজ্য আছে, সব মিলে আমরা তো একটা ধরেন এখন একটা কি বলে যে একটা বৈশ্বিক গ্রামে থাকি, গ্লোবাল ভিলেজ বলে যেটাকে। তো এইখানে আপনি শুধুমাত্র একটা দেশের সাথে সম্পর্ক রেখে পুরো জিনিসটাকে আপনি ট্যাকেল করতে পারবেন না, কারণ পৃথিবীর বেশিরভাগ পরাশক্তির সাথে আপনার কোনো না কোনো ধরনের লেনদেন কিংবা সম্পর্ক আছে। অতএব এই জায়গাটা আপনাকে কোনোভাবেই যাতে মানে এরকম সুযোগ না পায় যে আপনি আসলে একটা চীনপন্থী রাষ্ট্র,
এই ধরনের এই ট্যাগিং করার জায়গায় সুযোগ আসলে যাতে সরকারের পরিকল্পনাটা কি আমরা সেটাই জানতে চাই, যে যেমনটা আপনি উদাহরণ দিয়ে বললেন যে এর আগের সময় দেখা গেছে একটি দেশের প্রতি হচ্ছে সকল কিছুর সাথে আমরা যুক্ত ছিলাম, এবার যেন আবার এই একই রকম ধারা ফিরে না আসে। হয়তো দেশের জায়গাটা পরিবর্তন হচ্ছে কিন্তু ধারাটা যাতে ফিরে না আসে। এ বি এম মোশাররফ হোসেন, আপনার কাছ থেকেই জানতে চাই এরকম ধারা ফিরে আসার কোনো সম্ভাবনা আসলে সামনে আমরা দেখতে পাবো কিনা, নাকি আরও যেসব উন্নয়নমূলক রাষ্ট্রের সাথে আমরা নানাভাবে জড়িত তাদের সাথেও আমরা একই রকম ভাবে আচরণ করতে পারবো? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার সহ আলোচক এবং একাত্তর টিভির দর্শক। আপনি দেখবেন বিএনপির কিন্তু একটা চমৎকার পররাষ্ট্র নীতিতে একটা পলিসি আছে যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। এবং এটা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975-এর পট পরিবর্তনের করার পরই কিন্তু এই নীতিটা অনুসরণ করে চলে আসে এবং পরবর্তীতে অন্য সরকারগুলিও এগুলি অনুসরণ করার চেষ্টা করেছে। কিন্তু আমরা দেখেছি বিগত সরকার, বিশেষ করে আওয়ামী লীগের আমলে এই নীতির ক্ষেত্রে বাংলাদেশ একটা দেশের দিকে ঝুঁকে পড়েছে, যার পরিণতিটা কিন্তু আমরা দেখেছি। 5ই আগস্ট একটি অভ্যুত্থানের মাধ্যমে সেই সরকারকে বিদায় নিতে হয়েছে। কিন্তু আপনি দেখবেন বিএনপি এবার যদি আপনি লক্ষ্য করেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দেশে প্রথম সফর করবে, এটা নিয়ে কিন্তু আমাদের বিজ্ঞজনদের মধ্যে নানা ধরনের আলোচনা, সমালোচনা, বিতর্ক ছিল। সকলের ধারণা ছিল হয়তো জনাব তারেক রহমান ভারত দিয়ে তার যাত্রা শুরু করবেন। এইটা কিন্তু অনেকটা একটা ট্রেডিশন হয়ে গেছিল আমাদের এই অঞ্চলে। কিন্তু আমরা বাংলাদেশ যে নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে, আমি মনে করি এই সফরের মধ্যে সেই জিনিসটা কিন্তু প্রমাণিত হয়েছে যে আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারি। যার কারণে দেখবেন যে ভারতও আমরা যাইনি, আমরা চীনেও যাইনি ফার্স্ট, আমরা কিন্তু মালয়েশিয়া দিয়ে আমাদের যাত্রাটা শুরু করি। এবং আমাদের দেখবেন এই বর্তমান যে সরকারটি আছে, এই সরকারের কিন্তু কিছু ম্যানিফেস্টো আছে ইলেকশনে। সেই ইলেকশনের ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করতে হলে আমাদের কিন্তু প্রচুর বিনিয়োগ দরকার। যেমন আমাদের অর্থনৈতিক অবস্থাটা গত বিগত সরকার ভঙ্গুর করে দিয়ে গেছে, আমাদের ব্যাংকগুলিতে কোনো তারুণ্য নাই। আমাদের যে বিএনপির অন্যতম ম্যানিফেস্টো ছিল 1 কোটি লোকের চাকরির ব্যবস্থা করবে, তার জন্য তো আপনার নতুন বিনিয়োগ দরকার। বিনিয়োগ হলে কর্মসংস্থান হবে, কর্মসংস্থান হলে বিএনপির এই প্রত্যাশা পূরণ হবে। তার জন্য কিন্তু আজকে অর্থের একটা বিরাট সংস্থান দরকার। আপনি দেখেছেন যে গত বিএনপি সরকারের আমলে প্রায় আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় 1,00,000 কোটি টাকা তারা কিন্তু পাচার করে দিয়েছে। এবং এখনো প্রায় বাংলাদেশের সামগ্রিক ভাবে আপনি যদি দেখেন যে আমি এই সংসদ অধিবেশন চলছিল, আমি দেখলাম যে আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলেছে যে আমার বকেয়ায় আমাকে শোধ করতে হবে 68,000 কোটি টাকা বিদ্যুতের ক্ষেত্রে। সুতরাং আমাদের মনে হচ্ছে যে একটা বিনিয়োগ বান্ধব একটা পলিসি কিন্তু বিএনপিকে নিতে হবে আমার মনে হয়। এবং ওয়ার্ল্ডে যদি এখানে ফরিদ ভাই আছে যে আমাদের নানা দেশের বন্ধুত্ব আছে, কিন্তু আপনি দেখবেন আমেরিকার বিনিয়োগ আছে আমাদের জ্বালানির ক্ষেত্রে। আজকে চায়নার এখানে বিনিয়োগ আছে, জাপানের বিনিয়োগ আছে, এমনকি ভারতেরও বিনিয়োগ আছে। কিন্তু আমাদের এখন দরকার এই সংকট থেকে তুলে নিয়ে আসার জন্য দেশটাকে খুব তাৎক্ষণিক বিনিয়োগ দরকার। এইটা ওয়ার্ল্ডে যে চীনের যে তারল্য আছে, এটা কিন্তু অন্য কারো কাছে নেই। অন্য কোন দেশ আপনাকে সেই সহযোগিতা করতে পারবে না এই মুহূর্তে, কারণ তাদের সেই অর্থনৈতিক ভিত্তি অত শক্ত না। যার কারণে হয়তো চায়নার কাছে আমরা নানা প্রজেক্ট চেয়েছি এবং তারাও, যে কথাটি ফরিদ ভাই বলেছে, তারাও ব্যবসা করতে চায়, তারাও বিনিয়োগ করতে চায়। সুতরাং আমার মনে হয় এটা অনেকটা কাকতালীয়, এখানে কোনো পলিসি আছে বলে আমি মনে করি না। এবং এরপর আমি জানি, যতদূর জানি, মাননীয় প্রধানমন্ত্রী এরপর ভারত সফর করবেন। এবং ভারত আমাদের প্রতিবেশী, ভারতের উপর আমরা অনেক ক্ষেত্রে ডিপেন্ডেন্ট। আমাদের প্রতিনিয়ত যে পণ্যগুলি আমাদের মাননীয় দরকার প্রধানমন্ত্রী হয়েছে, কবে ভারত সফরে যাবেন, কোনো সময় কি ঠিক হয়েছে? আমি যতদূর জানি যে পরবর্তী সফর হয়তো ভারতই তার হবে। মানে কোনো সময় কি ঠিক হয়েছে? ইতিমধ্যে না, এটা হয়নি এখনো, কিন্তু ইতিমধ্যে আপনি দেখবেন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছে, তাদের সাথে আলোচনা করে এসেছে। ভারতে একটা বহুজাতিক একটা মিটিং ছিল, সেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণ করেছে সবার আগে, কিন্তু চায়না যাওয়ার আগে। সুতরাং আমি মনে করি এখানে কোন রাষ্ট্রের উপর ঝুঁকে যাওয়া নয়, বরং আমরা আমাদের দেশের স্বার্থটাকেই সংরক্ষণ করতে চাই। এবং সেটা হলো, দেখলাম বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে আমাদের একটা জাতির সার্বভৌমত্ব মর্যাদাকে যেভাবে বিকিয়ে দিয়েছে, বিএনপি কিন্তু ওই নীতিতে বিশ্বাসী। আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রেখে
আমাদের জাতির যে মর্যাদা বিশ্বাস এইটাকে যারা সংরক্ষণ করবে তাদের সাথেই আমরা বন্ধুত্ব নিশ্চয়ই এগিয়ে আমরা নিতে আসলে চাই। সেই অবস্থায় দেখতে চাই, কারণ যে অবস্থান এবার বাংলাদেশ নিয়েছে যে সবার আগে বাংলাদেশ, সেটি যেন আসলে সত্যিকার অর্থে বাস্তবায়িত হয়।